আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। জয়কলি নার্সিং এইডের আর নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়াবো হচ্ছে বায়োলজি টপিকটা থাকবে হচ্ছে কোষ রসায়ন এবং অণুজীব। আজকের ক্লাসটা মেইনলি যারা বিএসসি নার্সিং এক্সাম দিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আজকের ক্লাসটি করার মাধ্যমে কিন্তু আজকের এই টপিকগুলো খুব ভালো মতো বুঝে নিতে পারবে এবং আশা করি আজকে আমি তোমাদেরকে এত সুন্দর করে এই টপিকগুলো বুঝিয়ে দেব যে এই ক্লাসগুলো করার পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো তোমরা সবাই কোথা থেকে যুক্ত হচ্ছ আমাকে জানাও। তোমরা কে কোথা থেকে আছো আমাকে জানাতে পারো। আর আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দাও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডকে অবশ্যই ক্লাসটিতে শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, আমরা ক্লাসটি শুরু করব। ওকে, আচ্ছা ক্লাসটি তাহলে আমরা শুরু করছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাসটি হবে হচ্ছে কোষ রসায়ন এবং অণুজীব নিয়ে। আমরা শুরু করব প্রথমে হচ্ছে কোষ রসায়ন। কোষ রসায়নটা কিন্তু আসলে আমাদের শর্ট সিলেবাসে নেই, বাট নার্সিং এর জন্য কিন্তু আমাদের এই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর দেখা যায় যে কোষ রসায়ন থেকে দুই একটা করে প্রশ্ন এসেই থাকে এবং আমরা আজকের ক্লাসটিতে এমন কিছু জিনিস সাজিয়েছি যে এই টপিকগুলো কিন্তু বারবার আসে পরীক্ষাতে। তো আজকের টপিকগুলো আমরা একদম সুন্দর করে একদম ক্লিয়ার করে নিব। তো আমাদের ফার্স্টে কিন্তু আছে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড নিয়ে যদি আমরা কিছু বলতে চাই, শুরুতে আমরা কয় ধরনের অ্যামিনো অ্যাসিড পাই? উদ্ভিদ এবং প্রাণী দেহে সর্বমোট কিন্তু 28 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে কত ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? 28 ধরনের। এবং এর মধ্যে কিন্তু 20টি অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে সাহায্য করে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 20টি হচ্ছে আমাদের প্রোটিন অ্যামিনো অ্যাসিড এবং বাকি 8টি হচ্ছে কি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও যে এই 20টি প্রোটিন অ্যামিনো অ্যাসিড কিন্তু হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। কি কি আছে? লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারজিন, সিস্টিন, গ্লাইসিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফিনাইল অ্যালানিন ও আর্জিনিন। এই 20টা আসলে মুখস্থ করা একটু কষ্টকর, তবে তোমরা চাইলে কি করতে পারো, তোমরা এই 20টি মুখস্থ না করে আমাদের যে বাকি 8টি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে সেই 8টি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কিন্তু মুখস্থ করা ইজি হবে। তো তোমরা হচ্ছে ওই 8টি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড চাইলে মুখস্থ করে রাখতে পারো। তো আমরা এখান থেকে কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড 28 প্রকার। এই 28টির মধ্যে 20টি হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করে। সো এই প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20টি। আমরা যদি পরের দেখি তাহলে দেখব এই যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড যেটার কথা বলছিলাম। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি কি আছে? অর্নিথিন আছে, সাইট্রোলিন এবং হোমোসেরিন। তো এই তিনটা তোমরা মুখস্থ করে রাখবে। এই তিনটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আসার মতো। তো এই তিনটা মুখস্থ করে রাখতে পারো। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড। বিরল অ্যামিনো অ্যাসিড কোনটা? হাইড্রোপ্রোপিন। তাহলে বিরল অ্যামিনো অ্যাসিড কোনটা? হাইড্রোপ্রোপিন। ওকে। আর একটি ভিন্ন চক্রী অ্যামিনো অ্যাসিড আছে যেটা কি? ট্রিপ্টোফ্যান। তো এই যে এই এক্সেপশনাল যে জিনিসগুলো এগুলাই কিন্তু দেখা যাবে আমাদের পরীক্ষায় আসবে, এত ডিপ থেকে কিন্তু কোশ্চেন হবে না। আর এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলো? যেগুলো আমাদের দেহাভ্যন্তরে শোষিত হয় না বা সংশ্লেষিত হয় না, সেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এটা থেকে কোশ্চেন আসতে পারে। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মিথিওনিন এবং ফিনাইল। তো
আর হচ্ছে কি সরি ফিনাইল অ্যালানিন আর হচ্ছে ট্রিপ্টোফ্যান, এই আটটি হচ্ছে আমাদের শরীরের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর বাচ্চাদের জন্য যে আর দুইটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আছে সেগুলো হচ্ছে আর্জিনিন ও হিস্টিডিন। তাহলে শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 10টি এবং আমাদের জন্য কিন্তু অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 8টি। তোমরা বুঝতে পারছো কিনা জানাও। আর অনাত্যাবশ্যকীয় যে অ্যামিনো অ্যাসিড গুলো এগুলো কি আমাদের দেহে বন্ধনে সংশ্লেষিত হতে পারে। যেহেতু আমরা বলেছিলাম যে 20টি অ্যামিনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, তাহলে বড়দের জন্য যদি 8টা অত্যাবশ্যকীয় হয় তাহলে বাকি থাকে হচ্ছে আর 12টা, আর বাচ্চাদের জন্য যদি 10টা হয় তাহলে বাকি থাকে আর 10টা। সেটাই এখানে বলা আছে। কিন্তু নার্সিং এর কোশ্চেন যদি আমরা একটু বুঝে বুঝে পড়তে পারি তাহলে কিন্তু নার্সিং এর কোশ্চেনগুলো আসলেই একটু তুলনামূলক সহজ। আমরা চাইলেই কিন্তু নার্সিংটা ক্র্যাক করতে পারবো যদি আমরা একটু টেকনিক্যালি পড়াশোনা করি। আর দেখো অ্যামিনো অ্যাসিডের যে ধর্ম, অ্যামিনো অ্যাসিড সমূহ বর্ণহীন, পানিতে দ্রবণীয় এবং কি স্ফটিকাকার। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। নার্সিং 8 বইটা পড়লেই কি হবে? আমাদের যে এই নার্সিং বইটা আছে এই বইটা কিন্তু আমরা আসলে আজকে যেখান থেকে পড়াচ্ছি বা আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই বইটাতে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তোমরা যদি বইটা একটু কিনে দেখো তাহলে দেখতে পারবে যে আমাদের গত বছরের যেসব প্রশ্নগুলো আছে বা বিগত সালের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো আমরা এখানে সাজিয়ে কিন্তু তোমাদের জন্য উপস্থিত করেছি। তাই তোমরা যদি এই বইটি কেনো তাহলে আশা করি তোমাদের এত বাইরে থেকে এত কিছু সংগ্রহ করে পড়তে হবে না। জাস্ট একটা বই পড়লেই তোমরা তোমাদের প্রিপারেশনটা 90 to 95% কমপ্লিট করে ফেলতে পারবে। বাট বাকি কিছু অবশ্যই তোমাদেরকে নিজেদেরও পড়তে হবে, বাসায় অবশ্যই পড়াশোনা করতে হবে। তো আমাদের এখান থেকে কি দেখলাম, বিরল অ্যামিনো অ্যাসিডটা দেখলাম, হাইড্রোপ্রোপিন, ভিন্ন চক্রে অ্যামিনো অ্যাসিড দেখলাম, ট্রিপ্টোফ্যান, আর অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড পড়েছি, অনত্যাবশ্যকীয় পড়েছি। তো এই যে এই টপিকগুলোই কিন্তু আমাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট। এবার আমরা আসি পরের জন্য। পরের পেজে দেখতে পাচ্ছি খাদ্য তালিকায় প্রোটিনের ভূমিকা। প্রোটিনের যে ভূমিকা এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই কম বেশি জানি। প্রোটিনের ভূমিকাটা আসলে কি? প্রোটিন মেইনলি আমাদের দেহে গঠনে সাহায্য করে, ঠিক আছে, আমাদের বডি রিপেয়ারিং সিস্টেমে কিন্তু প্রোটিনের ভূমিকাই সবচেয়ে বেশি। এবং আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষের শরীরের শুষ্ক ওজনের 50% হচ্ছে প্রোটিন। আমাদের শরীরে যত ধরনের এনজাইম আছে, হরমোনস আছে, সবই কিন্তু এসব প্রোটিন, ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এরপরে দেখি উদ্ভিজ্জ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন যেরকম হচ্ছে ডাল আছে, ডাল কিন্তু ডালকে বলা হয় হচ্ছে গরিবের মাংস, তাই না? এটা আমরা ছোটবেলায় পড়েছি সবাই যে ডালকে বলা হয় গরিবের মাংস, কারণ ডাল উদ্ভিজ্জ প্রোটিনের একটি অন্যতম উৎস। এরপরে আছে হচ্ছে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান কি আদর্শ মাত্রার চেয়ে কম থাকে মাছ ও মাংসে। প্রাণীজ প্রোটিন, প্রাণীজ প্রোটিন কি কি এটা তো আমরা সবাই জানি, দুধ, ডিম, মাছ, মাংস, তারপর হচ্ছে মুরগির কলিজা, তারপরে বিভিন্ন ধরনের বিনস আছে। আর আদর্শ প্রোটিন কি? আদর্শ প্রোটিন হচ্ছে দুধ এবং ডিম। আর একটা জিনিস, মেথিওনিন ও ট্রিপ্টোফ্যান আদর্শ মাত্রার চেয়ে ডালে কি থাকে? কম থাকে, ঠিক আছে। তো আমরা পরের পেজে চলে যাব। এবার আসি, এবার আমরা একটু লিপিড নিয়ে কথা বলবো। লিপিড নিয়ে যদি আমরা একটু কথা বলি, এই ফার্স্টেই আসবে হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা শিখে নিই। দেখো এটি হচ্ছে কি, এটি মূলত স্ফটিকাকার, সাদা, পানিতে অদ্রবণীয়। আমরা আগের বার কি পড়লাম? পানিতে অদ্রবণীয়, কিন্তু ইথার, অ্যালকোহল, ক্লোরোফর্ম এই ধরনের যে জৈব দ্রাবক আছে এই সব দ্রাবকে কিন্তু
কোলেস্টেরল দ্রবণীয়। তো অনেক সময় প্রশ্ন আসতে পারে যে নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়। তো সেক্ষেত্রে তোমরা কোলেস্টেরল অ্যান্সার করবে যদি কোলেস্টেরল অপশনে দেওয়া থাকে। এরপরে আরেকটা জিনিস, প্রাণীদেহে বেশি ও উদ্ভিদে কম পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। কোলেস্টেরল কি আমাদের মানুষের শরীরে কিন্তু কোলেস্টেরলের পরিমাণটা বেশি, যেটা কিনা উদ্ভিদের শরীরে তুলনামূলক কম। এবং কোলেস্টেরলের মধ্যে আরেকটা জিনিস কি আমরা একটু দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট, এইচডিএল ও এলডিএল। তোমরা কি জানো যে এইচডিএল ও এলডিএল এর মধ্যে কোন কোলেস্টেরলটা আমাদের শরীরের জন্য উপকারী? তোমরা একটু কমেন্ট করে জানাও। দেখি তোমরা বলতে পারো কিনা যে আমাদের শরীরের জন্য উপকারী কোলেস্টেরল কোনটা। সবাই একটু দেখতে থাকো, কমেন্ট করো একটু। ওকে, আমাদের শরীরের জন্য উপকারী কোলেস্টেরল কিন্তু হচ্ছে এইচডিএল। এইচডিএল এর ফুল ফর্ম হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। বুঝতে পেরেছো কিনা? আর মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কোনটা? স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.15 থেকে 1.20। ওকে, এই মানুষের রক্তনালীতে কি কোলেস্টেরল জমা হয়ে কি অসুখ হয় তোমরা বলতে পারবে? সেটা হচ্ছে এই করোনারি থ্রম্বোসিস বা অ্যাথেরোস্ক্লেরোসিস নামক মারাত্মক হৃদরোগ সৃষ্টি হতে পারে। তাই আমাদেরকে অবশ্যই কোলেস্টেরলের ব্যাপারে সতর্ক হতে হবে। আমাদের শরীরে কিন্তু এলডিএল এর মাত্রাটা কমিয়ে রাখতে হবে, এইচডিএলটা যেন আমাদের শরীরে বেশি থাকে। কজ এই এইচডিএলটা কিন্তু আমাদের শরীর থেকে যে খারাপ যে ক্ষতিকর কোলেস্টেরলগুলো সেগুলো কিন্তু বের করে দেয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই বুঝতে পারলে একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিনস। রক্তে এলডিএল সর্বাধিক পরিমাণ কোলেস্টেরল বহন করে, তাই একে কি বলা হয়? ব্যাড কোলেস্টেরল বলা হয়। আমি তোমাদের একটু আগে বলছিলাম যে এলডিএলটা কিন্তু আমাদের শরীরের জন্য একটা ব্যাড কোলেস্টেরল। এরকম আর কিছু আছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডকেও ব্যাড কোলেস্টেরল বলা হয়। এছাড়া রক্তে এলডিএল এর পরিমাণ 100, আর স্ত্রীলোকের ক্ষেত্রে কিন্তু এলডিএল এর মাত্রাটা কম থাকে। এই জন্যই আমরা সব সময় দেখে থাকি যে মেয়েদের তুলনায় ছেলেরা কিন্তু এই ধরনের স্ট্রোক বা হার্ট যে ধরনের ডিজিজ আছে সেগুলোতে বেশি ভোগে। তার কারণ হচ্ছে এই ছেলেদের রক্তে এলডিএল এর পরিমাণটা বেশি থাকে। আর এইচডিএল এর পরিমাণ যেটা বললাম সেটা কিন্তু 40-এর চেয়ে আমাদের শরীরে বেশি থাকা ভালো। এবং এইচডিএল কি বলা হয়? গুড কোলেস্টেরল। আমাদের প্রশ্ন আসতে পারে যে ভালো কোলেস্টেরল কোনটাকে বলা হয়। এবং এই দেখো এইচডিএল এর মাত্রা স্ত্রীলোকের ক্ষেত্রে বেশি থাকে, যে কারণে কিন্তু মহিলারা সচরাচর হৃদরোগের কোনো সমস্যায় ভুগে থাকেন না সাধারণত। ওকে, তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে এখানে আসলে মেইনলি কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো আসলে এখানে লিখে রেখেছি, যেরকম 27 থেকে 29টি কার্বন পরমাণু বিশিষ্ট যৌগসমূহকে বলা হয় আইসোপ্রিনয়েড যৌগ বা স্টেরয়েড। কোলেস্টেরল কিন্তু এক প্রকার স্টেরয়েড। কোলেস্টেরল ইজ ওয়ান কাইন্ড অফ স্টেরয়েড। এরপর আইসোপ্রিনয়েডের সাথে যদি হাইড্রক্সিল মূলক থাকে তাহলে তাকে বলা হয় হচ্ছে স্টেরল। এগুলো সবাই একটু নোট করে রাখো। এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন আমাদের অনেক সময় হচ্ছে সব ছোট ছোট জিনিসের এগুলো এসে থাকে। এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন। মারাত্মক রোগ করোনারি থ্রম্বোসিস কিসের বৃদ্ধির ফলে হয়? এলডিএল এর বৃদ্ধির ফলে। তোমরা বুঝতে পারছো কিনা জানাও। এলডিএল 1% থেকে 1.5% এর বেশি থাকলে সেটা অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমাদেরকে অবশ্যই সবসময় এটা খেয়াল রাখতে হবে যে না আমাদের শরীরে এলডিএল এর পরিমাণটা কম থাকে, এইচডিএলটা বেশি থাকে।
কোএনজাইমস, কিছু কোএনজাইমস আছে, এফিডি আছে, এটিপি আছে। এটিপি কে কি বলা হয়? এটিপি কিন্তু বলা হয় হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। তারপর দেখো এনজাইমের কার্যকারিতা বৃদ্ধিতে ম্যাগনেসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+ ব্যবহৃত হয়। ম্যাগনেসিয়াম 2+ আর হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, এটা ব্যবহৃত হয়। আর এনজাইমের কার্যকারিতা হ্রাসে সিলভার, কপার এবং জিঙ্ক এই ধাতুগুলো ব্যবহৃত হয়। সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ওকে, তোমরা স্টিল অ্যান্সার দিয়েছিলে। আমার পরের স্লাইডে দেখবো একটু। ওকে, সো আমরা আমাদের কোষ রসায়নের যে ইম্পর্টেন্ট বেসিকগুলো আমাদের পড়ানোর দরকার ছিল বা তোমাদের জানার দরকার ছিল, আমরা কিন্তু সেগুলো জেনেছি। এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব যাতে হচ্ছে তোমাদের এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যায়, একদম ভাজা ভাজা হয়ে যায়। নিচের কোনটি মনোস্যাকারাইড? এটার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে জানাও এবং তোমরা জানানোর পর আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। সবাই একটু আমাকে দ্রুত জানাও। কোনটি মনোস্যাকারাইড? তোমরা একটু বলে ফেলো নিচের কোনটি মনোস্যাকারাইড। আমরা আরো অনেকগুলো কোশ্চেন সলভ করব। তোমরা আজকের কোশ্চেনগুলো সব যদি সলভ করতে পারো নিজেরা, বুঝতে পারবে যে তোমরা তাহলে এই টপিকটা তোমাদের খুব ভালো মতো ক্লিয়ার হয়েছে। আর তোমাদের যদি আর কোন কিছু জানার থাকে তোমরা আমাকে সেটাও জানাতে পারো। আমাকে একটু কমেন্টে জানাও। আতিয়া সঞ্জিতা তিথি লিখেছে এ, কামরুন নাহার লিখেছে এ, ফারিহা অ্যান্সার করেছে এ, অদ্রিতা ইসলাম এ। তো আমরা তাহলে সবাই জানি এটার অ্যান্সারটা মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ। তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। মনোস্যাকারাইড হচ্ছে যে কার্বোহাইড্রেটকে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না। মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা কত থেকে কত? এটা তোমরা দেখি অ্যান্সার করতে পারো কিনা। মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা কত? তোমরা একটু জানাও দেখি, তোমরা এটা জানো কিনা যে মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা কত? একটু দ্রুত আমাকে জানিয়ে দাও। তোমরা না জানলে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে এটা এখন তাহলে বলে দিচ্ছি। মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা 3 থেকে 10। গ্লুকোজ হচ্ছে একটি হেক্সোস সুগার। গ্লুকোজ কি? একটি হেক্সোস সুগার। গ্লুকোজের মতো আরো কিছু মনোস্যাকারাইড আছে, যেমন গ্লুকোজ আছে, তারপরে হচ্ছে ফ্রুক্টোজ, আর একটা যেটা বইয়ে আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে কি ম্যানোজ। তোমরা জানো কিনা বলো। আতিয়া সঞ্জিতা তিথি লিখেছে কার্বন সংখ্যা 3 থেকে 10। ভেরি গুড, তোমরা সবাই খুব ভালো পারো দেখা যাচ্ছে। তাহলে তো এটা আমরা শিখে ফেললাম যে মনোস্যাকারাইড আসলে এর মধ্যে যে কোনো একটা আমরা অ্যান্সার করব। এরপরে মানবদেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটি? এটা আমরা একটু আগে পড়েছি, কিন্তু সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। সবাই দ্রুত অ্যান্সার করো। এটা দেখি এটা কি আগে অ্যান্সার করতে পারে। আমরা কিন্তু এটা একটু আগেই ক্লাসে খুব ভালো মতো পড়িয়েছি কোনটা আমাদের জন্য উপকারী। সবাই এটা তাড়াতাড়ি অ্যান্সার করো। মাসকাত মাইশা লিখেছে 2B, ফারিহা লিখেছে 2B, আতিয়া সঞ্জিতা তিথি লিখেছে 2B, লিসান লিখেছে B, তিথি মজুমদার B। ওকে, তো আমরা তাহলে বুঝতেই পারছি
যে এটা উপকারী গুড কোলেস্টেরল হচ্ছে HDL। ওকে, নেক্সট নিচের কোন এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত করে? এটা আমরা একটু দেখব। তোমরা সবাই এটা অ্যানসার করো, এটা দ্রুত অ্যানসার করো। আমরা কিন্তু আরো অনেকগুলো কোশ্চেন সলভ করব আজকে, সব শিখে ফেলবো আমরা। কোষ রসায়ন নিয়ে আজকে আর কারো কোনো প্রবলেম থাকবে না। সবাই দ্রুত অ্যানসার করো। কোনটা হবে? কোন এনজাইম হবে? তাড়াতাড়ি। তিথি মজুমদার লিখেছে 3HC জাইমেস এনজাইম। দেখি তোমরা আর কে কে জানো। আতিয়া সঞ্জিতা তিথি অ্যানসার করেছে, মাসকাত মাইশা অ্যানসার করেছে, অদ্রিতা ইসলাম অ্যানসার করেছে, সবাই কারেক্ট অ্যানসার করেছে। লিসান ঠিক অ্যানসার করেছে। ফারিহা লিখেছে 3HC, স্বপ্নচারিণী 3HC। ওকে, ভেরি গুড। আমরা কি জানি তাহলে? এটা কিন্তু আমাদের হচ্ছে লাস্ট চ্যাপ্টারেও আছে, তাই না? এটা তো আমাদের সবারই জানার কথা যে আমাদের অ্যালকোহল প্রস্তুতি CH3CH2OH। সো এই ইথানল প্রস্তুতিটা কিন্তু আমরা এটা পড়েছি, যে প্রযুক্তিটা আমাদের এটা আমরা কিন্তু এটা পড়েছি। তো আশা করি সবাই এটা অ্যানসারটা পেরেছো বা এখন থেকে আসলে পারবে। এই টপিকগুলোই কিন্তু আমাদের জন্য আসলে এত বেশি ইম্পর্টেন্ট। এরপরে কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? দেখি এটা তোমরা কে কে অ্যানসার করতে পারো। এটা একটু অ্যানসার করে ফেলো তোমরা। চার নম্বরের অ্যানসারটা তোমরা একটু তাড়াতাড়ি করে ফেলো, আমরা আরো অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে। সবার অ্যানসার নিয়ে আমি পরে কোশ্চেনে চলে যাব। কোন ভিটামিন রক্তপাত বন্ধ করে? রক্তপাত বন্ধ করতে সাহায্য করে, হ্যাঁ। ফারিহা অ্যানসার করেছে, বাকিরা অ্যানসার করো। সবাই দ্রুত অ্যানসার করো। কামরুন্নাহার অ্যানসার করেছে, সামিহা রহমান অ্যানসার করেছে, লিসান অ্যানসার করেছে অপশন ভিটামিন কে। এটা কিন্তু একটা বেসিক জিনিস, এটা অবশ্যই এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের নার্সিং এর ক্ষেত্রে জেনে রাখতে হবে। নেক্সট, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? এটা একটা অ্যানসার করো। আজকে তোমাদেরকে দিয়ে সব কোশ্চেনগুলো সলভ করাবো। 5 নম্বরের অ্যানসারটা তোমরা একটু তাড়াতাড়ি করে ফেলো সবাই। সবাই একটু অ্যানসার করো। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? এটা কিন্তু আমরা সবাই জানি, সবার জানার কথা। আমরা সবার একটু অ্যানসার নিয়ে নিব। ইয়েস, সূচনা অ্যানসার করেছে, অদ্রিতা অ্যানসার করেছে, আতিয়া সঞ্জিতা তিথি অ্যানসার করেছে, তিথি মজুমদার অ্যানসার করেছে, ফারিহা লিসান অ্যানসার করেছে ভিটামিন বি। ভেরি নাইস, সবাই দেখি সব পারে। তাহলে ভিটামিন ডি কি? পানিতে দ্রবণীয়। আর পানিতে অদ্রবণীয় কোনগুলো ভিটামিন? এ, ডি, ই, কে। এই ভিটামিনগুলো সচরাচর কিন্তু মানে এই ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় হয় না। এগুলো তোমরা কোনগুলো দ্রবণীয় কোনগুলো অদ্রবণীয় দুইটাই কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে? অথবা চাইলে তোমরা যদি ট্রিক্স খাটিয়ে পড়তে চাও তোমরা জাস্ট একটা মুখস্থ রাখবে, আর একটা কিন্তু তাহলে তোমরা এমনিতেই পারবে। ওকে, আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাব। মানব শরীরে ভিটামিন 12 এর ঘাটতি হলে কি হয়? এটা কি হয় বলো? সবাই একটু দ্রুত আনসার করো। এটাও কিন্তু বিএসসি নার্সিং 20-21 এই কোশ্চেনগুলো দেখবে তোমরা হচ্ছে বারবার ঘুরে ফিরে এই টপিকগুলো থেকেই বারবার কোশ্চেন আসবে। এর বাইরে আসলে অত বেশি ডিপ তোমাদের পড়তে হবে না, এগুলো একটা মনোযোগ সহকারে পড়বে। এটার আনসার করো একটু। সবাই একটু এটা আনসার করে ফেলো।
এটার অ্যান্সার হবে রক্ত শূন্যতা। যারা বি লিখছো তাদেরটা কিন্তু হয়নি। গলগণ্ড, গলগণ্ড হয় কিসের অভাবে এটা আমরা সবাই জানি। সবাই একটু তাড়াতাড়ি অ্যান্সার করো এটা। গলগণ্ড কিসের অভাবে হয়? এটা কিন্তু আমরা সবাই জানি গলগণ্ড হয় হচ্ছে আয়োডিনের অভাবে। ওকে, এরপরের কোশ্চেন, পরের কোশ্চেন, কোনটি আমিষ জাতীয় খাদ্য? এটা কি আসলে তোমাদের পড়ানোর মতো কিছু আছে? এটা কিন্তু আমাদের আসলে ছোটবেলার একটা প্রশ্ন যে আমিষ জাতীয় খাদ্য কোনটি? তেল, স্নেহ জাতীয়, গাজর, আটা শর্করা জাতীয়। গাজর কি? গাজরের মধ্যে হচ্ছে ক্যারোটিন আছে। সো ডিম, ডিম হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। দেখো এটাও কিন্তু আমি কোনো অন্য কোনো প্রশ্ন আনিনি, বিএসসি হেলথ টেকের কোশ্চেন, এটা 19-20 সেশনের। এরপরে ভিটামিন এ বেশি আছে কোন খাবারে? এটা কিন্তু আমরা সবাই জানি। এটার একটা অ্যান্সার করো সবাই দ্রুত। সবাই 9 এর অ্যান্সারটা একটু করো তাড়াতাড়ি। নয়ের অ্যান্সারটা দেখতে চাই একটু। তোমরা যারা একা একা ক্লাস করছো, দয়া করে একা একা কেউ ক্লাস করো না। তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু ডেকে নিয়ে আসো, ওদেরকে একটু শিখতে সাহায্য করো, ওদেরকে একটু শিখতে দাও। তোমরা একা একা শিখে সবাই চান্স পেয়ে ফেলো না। ভিটামিন এ বেশি আছে ছোট মাছে। ওকে, সবাই এটা অ্যান্সার করেছে। ফারিহা, সাবিহা খাতুন, মাসকাত মাইশা, ওরা রেগুলার সবকিছু অ্যান্সার করছে, ভেরি গুড। এরপরে রিকেট কিসের অভাবে হয়? এটা বিএসসি হেলথ টেকনোলজির কোশ্চেন, এটা একটা অ্যান্সার করে ফেলো। রিকেট কিসের অভাবে হয়? এটা সবাই একটু অ্যান্সার করো। ভিটামিন ডি, স্বপ্নচারিণী, মাসকাত মাইশা, মিথিলা, অন্তরা ইয়াসমিন, অন্তরা ইয়াসমিন কমেন্ট করছে। শিমুল রয় কমেন্ট করেছে ভিটামিন, শিমুল রয় তোমার কমেন্টটা কিন্তু ভুল হয়েছে। 10-এর কিন্তু এটা সি নাম্বার হবে না, হবে হচ্ছে বি নাম্বার, ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের রিকেট রোগটা হয়ে থাকে। গাজী সিয়াম কমেন্ট করেছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? সেম কোশ্চেন, আমরা এটা একটু ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে আয়োডিন। আদর্শ খাদ্য পিরামিড, আদর্শ খাদ্য পিরামিডটা আমরা ক্লাস মনে হয় 3 থেকে পড়ে আসছি। সো তারপর আমরা এখন এটা নিয়ে একটু আমাদের পড়াশোনা করতে হবে। এটার সবচেয়ে উপরে কোনটা, কোন ধরনের খাবার রয়েছে এটা একটু আমাকে জানাও। তোমরা 12 নম্বর কোশ্চেনটা এটা অ্যান্সার করে ফেলো জলদি। একটু তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটা করো। আমাদের কিন্তু আরো একটা টপিক পড়তে হবে। তোমাদের কমেন্টগুলো নিয়ে আমি পরের টপিকে কিন্তু চলে যাব। সবাই একটু দ্রুত আনসার করে ফেলো। বারোর অ্যান্সার হবে স্নেহ। যারা সি বলছো তাদেরটা হয়নি, এ নাম্বারটা হবে অ্যান্সার। স্নেহ জাতীয় খাদ্য কিন্তু পিরামিডের উপরের স্তরে রয়েছে। তোমরা চাইলে একটু পিরামিডটা চোখ বুলিয়ে নিতে পারো। ওকে, সো আমাদের কোষ রসায়নটা পড়ানো কিন্তু শেষ। কোষ রসায়নের তোমাদের জন্য যেটুকু ইম্পর্টেন্ট ছিল আমরা কিন্তু সেটা তোমাদেরকে খুব সুন্দর করে গুছিয়ে পড়িয়েছি। আর আমি গুছিয়ে পড়িয়েছি কোত্থেকে এটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না, তোমরা অবশ্যই খুব ভালো মতো জানো
যে এই যে আমাদের যে এই নার্সিং এইড বইটা আছে, এই বইটা থেকেই কিন্তু আজকে আমি ক্লাসটা নিয়েছি। এন্ড তোমরা অবশ্যই খেয়াল করেছো যে আমি কত সুন্দর করে, আমার কিন্তু কোথা থেকে আর কিছু কালেক্ট করে তোমাদেরকে পড়াতে হয়নি। এটার মধ্যেই সব দেওয়া আছে, তুমি যেটুকুই পড়তে চাও, তুমি কোর্স রসায়ন তোমার নার্সিং এর জন্য যতটুকু ইম্পর্টেন্ট তা কিন্তু আমাদের এই বইটাতে দেওয়া আছে। সো তোমরা যারা যারা চাও নার্সিং এ ভালো করতে, অবশ্যই তোমরা এই বইটা কিন্তু কালেক্ট করতে পারো বাজার থেকে, তোমরা এটা যে কোনো জায়গায় পেয়ে যাবে। তো আমাদের কোর্স রসায়ন পড়ানোটা শেষ। তোমাদের কোর্স রসায়ন নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, এখনো কিছু জানতে চাও কিনা, আমাকে কমেন্ট করতে পারো। আমি অনুজীবে চলে যাচ্ছি তাহলে। সবাই একটু ফাস্ট করো, কারণ আমাদের বাসায় পড়তে হবে, বাসায় পড়তে হবে আমাদের, এখানে পড়লেই কিন্তু শুধু হবে না। এখান থেকে তুমি আসলে সব জানলে, কিন্তু তুমি বাসায় গিয়ে পড়লে না, তুমি বাসায় এই জিনিসটা তুমি আর রিভাইজ করলে না, তোমার কি আর মনে থাকবে? তুমি এটা যদি 9 to 10 টাইমস তুমি যদি এটা প্র্যাকটিস না করো, এই ক্লাসের পরবর্তী টাইমে তুমি কিন্তু একদম ভুলে যাবে। তুমি যেটা ক্লাস করছো তোমার তাই মনে থাকবে না। আর আমরা তো আসলে প্র্যাকটিস করতে চাই না, বাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমাদের যত আমরা প্র্যাকটিস করব তত আমাদের ঝালাই হবে। বারবার এক্সাম দিতে হবে, বারবার এক্সাম দিয়ে আমাদের জিনিসটা ঝালাই রাখতে হবে। আর এই এক্সামে আমাদের কিন্তু এই নার্সিং এর বইটাতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে, এক্সাম দেওয়া আছে। তোমরা সেই এক্সামগুলো যদি দাও তোমাদের কিন্তু অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি ঝালাই হবে, তোমরা একটা কনফিডেন্স গ্রো করতে পারবে। আচ্ছা, তো আমরা আসলাম হচ্ছে অণুজীবে। অণুজীবে আমরা এখানে আকৃতির ভিত্তিতে বিভিন্ন প্রকার ভাইরাসের কিছু নাম দেওয়া আছে। তার আগে আমি তোমাদের কাছে একটু জানতে চাই, ভাইরাসের জনক বা ভাইরাসের আবিষ্কারক বলা হয় কাকে? দেখি এটা তোমরা কে জানো? তোমরা দেখি এটা করার জন্য জানো ভাইরাসের জনক কে, ভাইরাসের আবিষ্কারক কে? দিমিত্রি আইভানোভস্কিকে বলা হয় ভাইরাসের জনক, ঠিক আছে? আর ভাইরোলজির জনক কিন্তু অন্যজন। ভাইরোলজির জনক এটা আসলে অনেক সময় পরীক্ষায় এসে থাকে, এই জন্য আমি তোমাদেরকে একটু স্লাইডের বাইরে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। ভাইরোলজির জনক হচ্ছে কি? স্টেনলি। স্টেনলিকে বলা হয় ভাইরোলজির জনক। আর ভাইরাসের আবিষ্কারকের নাম হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। আশা করি ক্লিয়ার। আমরা তাহলে এবার একটু স্লাইডটা দেখব। এখানে ফার্স্টে কি আছে? দণ্ডাকার। দণ্ডাকার এটা আসলে একটা ছন্দ টাইপসের। আমরা অনেকে আছি যারা ছন্দ ছাড়া কিছু মনে রাখতে পারে না সচরাচর, তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আমি যেভাবে পড়তাম দণ্ড এটিএম, দ্যাট ইমপ্লাইজ, দণ্ড মানে হচ্ছে দণ্ডাকৃতি, স্বাভাবিক বুঝতে পারছি। এ ফর ছিল হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, টিতে ছিল হচ্ছে টিএমভি, আর এম এ ছিল হচ্ছে মাম্পস। তোমরা এটা পড়েছো কিনা? আজকে আরেকটু পড়িয়ে দিলাম, তোমাদের আরেকটু রিভাইজ হয়ে গেল। তো দণ্ডাকৃতি 3 ধরনের ভাইরাস আমরা বইয়ের মধ্যে পড়ে থাকি, তার মধ্যে আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস আর হচ্ছে মাম্পস। এরপর কি আমি পড়তাম হচ্ছে গোলটিপো পিএইচডি করেছে, এত কষ্ট করে পড়তাম না। গোলটিপো পিএইচডি করেছে। গোলটিপো পিএইচডি করেছে। গোল হচ্ছে গোলাকৃতি, টিতে হচ্ছে টিআইভি, পিতে হচ্ছে পোলিও, এইচে হচ্ছে
এইচআইভি, আর ডিতে হচ্ছে ডেঙ্গু। কলম্বিয়া হচ্ছে কি করোনা ভাইরাস। আমরা তো সবাই জানি করোনা ভাইরাস কি মুকুটের মতো দেখা যায়, তাই না? এটা আমরা কিন্তু পড়েছি। ওকে, এরপর পোষক দেহ অনুসারে ভাইরাসের প্রকারভেদ। এটা অনেক সময় আসতে পারে, আবার অনেক সময় না আসতে পারে। আচ্ছা, যে ধরনের ভাইরাসগুলো হচ্ছে মানুষের দেহে বা মানে প্রাণী ভাইরাসগুলো এদের নিউক্লিক অ্যাসিডটা কি টাইপের, ডিএনএ নাকি আরএনএ? তোমরা একটু জানাও তো। প্রাণী ভাইরাসের নিউক্লিক অ্যাসিড এটা একটু দ্রুত আমাকে জানাও তোমরা, তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। আনিশাতা হাসান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ক্লাসটা করো, আশা করি অনেক উপকার লাগবে। আমাকে একটু এটা অ্যান্সারটা জানাও, একটু তাড়াতাড়ি এটা অ্যান্সার জানাও। প্রাণী ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা কি, ডিএনএ নাকি আরএনএ? এই জাস্ট এই জিনিসটা আমাকে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করো। সবাই একটু দ্রুত কমেন্ট করো যে প্রাণী ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কি জাতীয়? সবাই অ্যান্সার করেছে। ওকে, তো আমরা এখন যাব হচ্ছে পোষক দেহ অনুযায়ী প্রাণী ভাইরাস। উদাহরণ কি কি আছে? হাম, পোলিও। এই ভাইরাসগুলো কিন্তু আসলে মানব দেহে হয়ে থাকে। হাম, পোলিও, আমাদেরকে ছোটবেলায় দেখা যায় যে পোলিওর টিকা দেওয়া হয় যেন আমাদের এই পোলিওটা না হয়। উদ্ভিদ ভাইরাসের মধ্যে দেখো টোবাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে কি তামাক পাতার ভাইরাস। তারপর কিউকাম্বার মোজাইক ভাইরাস আছে, ব্যাকটেরিওফাজ ল্যামডা। দেন আরো কি আছে? টমেটোর বুশি স্ট্যান্ড রোগ আছে। তারপর ব্যাকটেরিওফাজ মেইনলি আমরা কি পড়েছি? টিটুফাজ, তাই না? টিটুফাজ নিয়ে পড়েছি আমরা। এরপর দেখো সায়ানোফাজ হচ্ছে নীলাভ সবুজ শৈবালকে ধ্বংস করে, যেমন একটা উদাহরণ দিয়ে রেখেছি আমরা। আর এই জায়গায় হচ্ছে ব্যাকটেরিয়ার আমাদের আরো অনেকগুলো ভাগ আছে, বাট তার মধ্যে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ফ্লাজেলার উপর ভিত্তি করে। তার মধ্যেও সবচেয়ে বেশি এই অ্যাট্রিকাস আর মনোট্রিকাস, এই দুটো তোমরা একটু বেশি দেখে রাখবে। মনোট্রিকাস কোনটা? ভিব্রিও কলেরা। ওকে, আর অ্যাট্রিকাস কি? করেনিব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া। এই দুটোই একটু বেশি আমাদের এক্সামে দেখা যায়, যে কোনো এক্সামে দিয়ে থাকে। পরেরগুলো এত বেশি আসে না, বাট তোমরা একটু একটু চোখ বুলিয়ে রাখবে, তাহলেই কিন্তু হবে। আমরা নেক্সট স্লাইডে যাই। এরপরে অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করেও কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে না, আবার কিছু ব্যাকটেরিয়া আছে অক্সিজেনের উপস্থিতি থাকলে বাঁচতে পারে না। তো তার মধ্যে দেখো যে বায়োজীবী, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, অ্যাজিটোব্যাক্টার, বেজারিং। আর অবায়োজীবী, এই যে যেটা কথা বললাম যে ও যদি অক্সিজেন পাইলে ওর বাঁচতে সমস্যা হয়, সেটার নাম কি? ক্লস্ট্রিডিয়াম টিটানি। এরপর উদ্ভিদ ও প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী কয়েকটি ভাইরাস, যেটার কথা বলছিলাম, এই যে টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি, বিন মোজাইক ভাইরাস যেটা হচ্ছে সিমের হয়ে থাকে। তারপর এই যে বুশি স্ট্যান্ড ভাইরাস, এটা টমেটোর হয়। টুংরো ভাইরাস কিন্তু কি হয়? ধানের টুংরো রোগ হয়। বানচিটা ভাইরাস হয় কলার।
পটেটো মোজাইক ভাইরাস গোল আলুর মধ্যে কি মোজাইক রোগ তৈরি করে থাকে। ওকে, তো এই গেল আমাদের এই স্লাইডটা। এই স্লাইডগুলো আমরা আসলে আগেই পড়েছি, তাই না? বাট আমরা জাস্ট আর একটু রিভাইজ করলাম। এরপর প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস। আমাদের যে সর্দি হয়, সর্দির জন্য কোন ভাইরাস দায়ী? দেখো, রিনো ভাইরাস দায়ী। পোলিও ভাইরাসের কারণে মানুষের পোলিও হয়। ইনফ্লুয়েঞ্জা হয়। ইবোলা ভাইরাসের কারণে কি হয়? কোষের লাইসিস হয়, কোষ ফেটে যায়। ইবোলা ভাইরাসের কারণে কি হয়? কোষের লাইসিস হয়। তারপরে হার্পিস সিমপ্লেক্সের কারণে ক্যাম্পাসোসার্কোমা হয়, যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো একটু পড়ে রাখি, বেশি সব পড়ার দরকার নেই। তারপরে দেখো নোভেল করোনা, এটা তো আমরা সবাই কিছু বছর আগেই ফেস করে আসলাম। ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। এইটার জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। এটা কি? এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস। আর দেখো এই যে ফ্লাভি ভাইরাস, আমাদের যে মানুষের মাঝে ডেঙ্গু জ্বর হয়, ডেঙ্গু হয় প্রতি বছরে, কিন্তু আসলে ডেঙ্গুতে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে, অনেকে মারা যাচ্ছে। তার কিন্তু অন্যতম কারণ এই ফ্লাভি ভাইরাস। ফ্লাভি ভাইরাস কি করে? আমাদের শরীরে ডেঙ্গুর উৎপত্তি ঘটায়, যেটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য খুবই খারাপ। এর ফলে অনেক মানুষ আসলে মারা যায়, অনেকের অনেক ধরনের সমস্যা হয়। এরপরে যে আরো কিছু নাম আছে, ভাইরাসের নাম দেওয়া আছে, আর মানুষের এসবে কি সব রোগ হয় সেটা দেওয়া আছে। যে র্যাবিস ভাইরাসের কারণে কি হয়? জলাতঙ্ক। এটা কিসের মাধ্যমে হয়? র্যাবিস ভাইরাস থাকে হচ্ছে কুকুরের শরীরে, মেইনলি মানুষকে দেখা যায় কুকুর কামড়ালেই জলাতঙ্কটা হয়ে থাকে। এরপর কি? হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিসের কয়টা পার্ট আছে? এ আছে, বি, সি, ডি। হেপাটাইটিস সি কে বলা হয় হচ্ছে কি? হেপাটাইটিস সি হচ্ছে সবচেয়ে মারাত্মক। ওকে, আর এইচআইভি ভাইরাস, এইডস, এটা হয়তো আর মানুষ বাঁচে না। তাহলে দেখেছো, আলটিমেটলি ভাইরাসের কারণে কিছু এমন ভাইরাস যেগুলো মানুষের আসলে মৃত্যু পর্যন্ত ঘটাচ্ছে। আচ্ছা, এরপর ব্যাকটেরিয়া জাতীয় কিছু রোগ সৃষ্টির কারণ তোমরা একটু একটা দেখে নাও। এটা থেকে আমি সব পড়তে হবে না। আলুর স্ক্যাব পড়বে, টমেটোর ক্যাঙ্কার, তামাকের ব্লাইট, ধানের পাতার ধসা। জাস্ট এই যে এই কয়টা একটু দেখে রাখবে, সবগুলো থেকে সচরাচর আসে না। আর এই যে আমাদের এই স্লাইডগুলো যে দেওয়া আছে, তোমাদের তো লিখে পড়া সম্ভব না, তাই তোমরা যদি আমাদের বইটা সংগ্রহ করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের পড়াটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে আমি মনে করি। ওকে, সবাই এটা দেখা হয়ে গেলে আমি পরের স্লাইডে যাচ্ছি। ডেঙ্গু জ্বর, যেটা নিয়ে কথা বলছিলাম, ডেঙ্গু জ্বরের তাহলে এটার ভাইরাসটার নাম কি সবাই একটু বলো। ওকে, সবাই একটু কমেন্ট করো যে ডেঙ্গু জ্বরের ভাইরাসটা কি। আসলে আমি এটা একটু আগে পড়িয়েছি, দেখি তোমরা এটা পারো কিনা এখন। সবাই একটু কমেন্টে জানাও দ্রুত, আমরা দ্রুত পড়াটা শেষ দিব। আমরা কিন্তু বেশিক্ষণ টাইম নিব না, তোমাদের বাসায় পড়তে হবে। সবাই দ্রুত একটু কমেন্ট করে ফেলো। একটু দ্রুত সবাই আমাকে জানিয়ে দাও। ওকে, আতিয়া সঞ্জিতা তিথি, ও কিন্তু শুরু থেকে আমাদের সাথে আছে। ও অ্যান্সার করেছে ফ্লাভি ভাইরাস।
ক্লাস হোক পড়া হোক যেটাই হোক, আমরা যদি আসলে একটু মনোযোগ দিয়ে জিনিসটা করি, যে কোনো কাজ যদি আমরা একটু মনোযোগ দিয়ে করি, সেটাতে কিন্তু সাকসেস রেট অনেক বেশি বেড়ে যায়। যারা শুরু থেকে ক্লাস করবে, ফারিহা ও শুরু থেকে ক্লাস করছে, সূচনা, ফ্লাভি ভাইরাস, ওকে, আমরা সবাই চেষ্টা করব একটু ক্লাসগুলো রেগুলার করার জন্য। এটা কিন্তু আমাদের খুব বেশি যে টাইম নিয়ে নেবে তা না। দেখো 35 থেকে 40 মিনিটের ক্লাস আমি পড়াচ্ছি, তোমরা শুধু একটু শুনছো, কিন্তু এর মাধ্যমে তোমাদের কিন্তু আসলে অনেকটা রিভাইজ হচ্ছে। দেখো আমি এতক্ষণ ধরে কিন্তু অনেকক্ষণ পড়িয়েছি, যেটা কিন্তু তোমাদের নিজেদের পড়তে গেলে আর অনেক বেশি সময় হয়তো নিয়ে নিত, কিন্তু আমি যেভাবে তোমাদেরকে গুছিয়ে পড়ালাম, তোমাদের এভাবে গুছিয়ে পড়তেও কিন্তু আসলে অনেক বেশি টাইম কনজিউমিং ব্যাপার। তাই তোমরা যারা আসলে একটু ভালো করতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে ক্লাসগুলোতে থাকবে, তোমরা অবশ্যই ভালো করবে। ওকে, এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস নামক মশা কি এই রোগের বাহক? না, আমাদের আসলে জানার দরকার নেই, এটা থেকে আমাদের এরকম কোশ্চেন আসবে না। তারপরে হচ্ছে এডিস মশা কামড়ানো, এই যে আমাদের যে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়, সেটা কয়েকদিনের মধ্যে প্রকাশ পায়, 2 থেকে 7 দিনের মধ্যে। জ্বর হচ্ছে 103 থেকে 105। ডেঙ্গুর কিন্তু কয়েকটা স্টেপ আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার নরমাল, যেটা এটা দেখা যায় তোমার ডেঙ্গু হওয়ার 2 থেকে এটা দেখা যায় ডেঙ্গু হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যেই ভালো হয়ে যাওয়া যায়। আরটা আছে হেমোরেজিক ডেঙ্গু। হেমোরেজিক ডেঙ্গুটার মধ্যে কি হয়, তখন কিন্তু আমাদের শরীরে যে প্লেটলেটস আছে, অণুচক্রিকা কিন্তু প্রচন্ডভাবে ব্রেকডাউন হয়, যার কারণে কি হয়, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা একদমই কমে যায়। ঠিক আছে, আরটা হচ্ছে কি ডেঙ্গু শক সিনড্রোম আছে, যেটাতে মানুষ আসলে শকে চলে যায়। এরপর দেখো ডেঙ্গু আক্রান্ত হলে ব্যথানাশক ওষুধের সাথে কি এই ধরনের জাতীয় ওষুধ খাওয়াতে হবে। এরপরে জ্বর বেশি দিন যাবত স্থায়ী হলে ফিনক্সিমিথাইল, পেনিসিলিন, অ্যাম্পিসিলিন যুক্ত অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। বাট আমাদের আসলে দেখা যায় বেশিরভাগ সময় জ্বর বেশি হয়ে গেলে আমাদের তখন হসপিটাল অ্যাডমিট হতে হয়। এরপর ম্যালেরিয়া, পরজীবী বিভিন্ন প্রজাতি ও জ্বরের নাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা দেখা যায় 32 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। প্লাজমোডিয়াম ম্যালেরিয়াটা হচ্ছে এটা 72 ঘন্টা পর পর জ্বর আসে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর প্লাজমোডিয়াম ওভালি, এটা 48 ঘন্টা পর পর জ্বর আসে। এবার তোমাদেরকে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে এই যে 4 ধরনের আমি পরজীবীর কথা বললাম, সেই পরজীবীর মধ্যে কোন পরজীবী দ্বারা আমাদের বইয়ে পড়ানো আছে, তোমরা দেখি একটু কমেন্ট করো, আমরা আসলে কোন ম্যালেরিয়া নিয়ে আমরা পড়েছি, সবাই একটু জানিয়ে দাও। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা নিয়ে কিন্তু আমরা মূলত হচ্ছে পড়েছিলাম আমাদের বইতে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নিয়ে মেইনলি পড়ানোটা ছিল। তো তোমাদের সবার ক্লিয়ার কিনা জানাও। এখান থেকে খুব বেশি কিছু দেখার নেই, ডেঙ্গুটা আমি অলরেডি পড়িয়েছি। ডেঙ্গুর মধ্যে আমাদের যে লক্ষণগুলো আছে তার মধ্যে কি কোমর ব্যথা, পিঠ ব্যথা, এগুলো কিন্তু মারাত্মক লক্ষণ। এই ধরনের লক্ষণ হলে কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। চিকুনগুনিয়া কিন্তু এক ধরনের মশার কামড়ে হয়ে থাকে। কোষের লাইসিস আমরা বলেছিলাম হচ্ছে ইবোলা ভাইরাসের কারণে হয়ে থাকে। ডেঙ্গু, এই যে আমি যে বলেছিলাম হেমোরেজিক, দেখো দাঁতের মাড়ি, নাক, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, ব্লিডিং হতে থাকে আমাদের, তখন আমাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটাই একদম নষ্ট হয়ে যায়। কোষে প্লাটিলেটসের পরিমাণ কমে যায়, ত্বকের নিচে চোখের কোণে রক্ত জমাট, আমাদের বিভিন্ন ধরনের ব্লাড ক্লটিং হতে থাকে, রক্ত জমাট বাঁধে ও আন্তরিক রক্তক্ষরণ হয়, ইন্টারনাল ব্লিডিং হতে থাকে তখন। এজন্য কিন্তু হেমোরেজিক ডেঙ্গুটা অনেক বেশি ক্ষতিকারক এবং এট দ্য সেম টাইম এটা অনেক বেশি ডেঞ্জারাস। আর এটা কি সোয়াইন ফ্লু, গলা মাংসপেশিতে ব্যথা হয়,
জ্বরটা থাকে কি পরিমাণ 100 ডিগ্রি ফারেনহাইট বা এর চেয়ে বেশি হয় অনিদ্রা সর্দি কাশি ইত্যাদি হতে পারে ওকে তো আমরা আমাদের থিওরিটা মোটামুটি শেষ করে এসেছি আমরা তোমাদেরকে যতটুকু আসলে পড়লে হয়ে যাবে ততটুকু দেখানোর চেষ্টা করেছি বাট এরপরেও কিন্তু তোমাদেরকে বাসায় অবশ্যই পড়তে হবে আমি তোমাদেরকে এখানে পড়িয়ে দিলাম বললো যে হ্যাঁ পড়ায় দিছে শেষ আমাকে আর পড়তে হবে না এরকম কিন্তু আসলে বলে কোনো কথা নাই আমি তোমাকে যেটুকু পড়াইছি ওটুকু ধরে রাখার জন্য হলেও তোমাকে বাসায় পড়তে হবে ঠিক আছে পড়তে পড়তেই কিন্তু তোমার একসময় সব ক্লিয়ার হয়ে যাবে তো আমাকে এই 13 নম্বরের অ্যান্সারটা তোমরা একটু করো 13 নম্বরের অ্যান্সারটা করে দাও দ্রুত আমরা ক্লাসটা শেষ করে ফেলবো এই কমেন্ট এই আমাদের আর কিছু 10টা কোশ্চেন আমাদের বাকি আছে 10টা কোশ্চেন পড়ানো হয়ে গেলে তারপর আমরা তোমাদেরকে ছেড়ে দিব তোমরা একটু তাড়াতাড়ি অ্যানসারটা করো আতিয়া অ্যানসার করেছে হ্যাঁ ওকে ভাইরাস জনিত রোগ কি কি আছে আমি একটু লিখি আমার সাথে তোমরা একটু পড়ো বসন্ত পোলিও ডেঙ্গু জলাতঙ্ক হারপিস হাম তারপর হচ্ছে করোনা ইটিসি টাইফয়েড হচ্ছে একটি ব্যাকটেরিয়া জনিত রোগ ওকে এটা কিন্তু আমরা সবাই জানি টাইফয়েড কি একটি ব্যাকটেরিয়া জনিত রোগ প্লাজমোডিয়াম ম্যালেরিয়া হচ্ছে কি প্লাজমোডিয়াম পরজীবীর যে কোনো একটি যদি আমাদেরকে অ্যাটাক করে তখন আমাদের হয় হচ্ছে ম্যালেরিয়া কলেরা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ সো বাকি থাকে কি জিকা ভাইরাস সো অবশ্যই জিকা ভাইরাস যেহেতু আছে তো আমাদের সি নাম্বারটা হবে হচ্ছে অ্যানসার যারা সবাই 13 নম্বরের অ্যানসারটা আসলে পারোনি 13 অ্যানসারটা হবে হচ্ছে কি সি জিকা ভাইরাসের বাহক হচ্ছে বানর জিকা ভাইরাসের বাহক কি বানর দেখি তোমরা বলতে পারো কিনা যে নিপা ভাইরাসের বাহক কোনটা এটা দেখে তোমরা বলতে পারো কিনা এটা একটু অ্যানসার করে দাও দ্রুত আমরা একটু ক্লাসটা শেষ করব সবাই একটু এটা বলো যে নিপা ভাইরাসের বাহক কোনটা আমরা কিন্তু শিখলাম যে জিকা ভাইরাসের বাহক হচ্ছে বানর থেকে এই ভাইরাসটা আসলে ছড়ায় ফারিহা লিখেছে বাদুর গুড নিপা ভাইরাসের বাহক বাদুর তিথি লিখেছে বাদুর ওমর ফারুক সবাই সঠিক অ্যানসার দিয়েছে ওকে সো আমাদের এটা কিন্তু অ্যানসার করা শেষ আমরা পরের কোশ্চেনে যাব দেখি এটা অ্যানসার করো খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায় ওকে এইটার অ্যানসার দেখি সবাই করো সবাই দ্রুত অ্যানসার করে ফেলো আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো পড়ানো হলেই ক্লাসটা শেষ হয়ে যাবে অদ্রিতা ইসলাম অ্যানসার করেছে এ স্বপ্নচারিণী অ্যানসার করেছে এ ভেরি গুড সবাই কম বেশি জানে দেখা যাচ্ছে
তোমরা যদি তোমাদের এই স্পিরিটটাকে ধরে রাখতে পারো, আজকে কিন্তু আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কিছু স্টুডেন্ট খুব সুন্দর ক্লাস করেছে। লিসান ক্লাস করেছে, তিথি ক্লাস করেছে, মাসকাত মাইশা ক্লাস করেছে, আরোহী নামের একটা মেয়ে আছে, ও ক্লাস করেছে। তো তোমরা যারা রেগুলার ক্লাস করছো তোমরা অবশ্যই ভালো করবে, এবং যারা করছো না তাদেরও কিন্তু অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে। আমরা একসাথে কিছু না কিছু হলেও জানবো। তোমরা যারা মনে করো যে ক্লাস করব না, তারা কিন্তু এই ভুলটা করবে না, ক্লাসগুলো করবে, সবাই একসাথে অ্যান্সারগুলো দেবে, দেখে ভালো লাগবে। ওকে, সো খেজুরের কাঁচা রসে কি নিপা ভাইরাস পাওয়া যায়, এটার কিন্তু আমরা বাহক বলে দিয়েছিলাম। আর বাদুর কিন্তু দেখা যায় যে খেজুর গাছে বসে থাকে, এটার কারণে কি হয়, বাদুর থেকে সামহাও খেজুরের কাঁচা রসে এই নিপা ভাইরাসটা ঢুকে যায়। ওকে, এরপরে কুষ্ঠরোগ সম্বন্ধে নিচের কোনটি সঠিক, এটা একটু তোমরা অ্যান্সার করো। ওকে, এটা সবাই একটু অ্যান্সার করে দাও। ক্লাসটা বেশি দেরি করবো না আমরা, একটু সবাই তাড়াতাড়ি অ্যান্সার করো। সবাই জলদি একটু অ্যান্সার করো। কুষ্ঠরোগ সম্বন্ধে এটার অ্যান্সার হবে হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। ওকে, নেক্সট, মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশা কোনটি? ম্যালেরিয়ার দশাগুলো আমাদের একটু পড়তে হবে। এটা প্রথম দশা কোনটি, এটা একটু দ্রুত অ্যান্সার করবে। 16 নাম্বারটা সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করে দাও, আমাদের ক্লাসটা শেষ হওয়ার পথে। সবাই একটু অ্যান্সার করো 16 নাম্বারটা। 16 নাম্বারটা অ্যান্সার করো এখন। 15 নাম্বারটা কিন্তু আমি বলে দিয়েছি, 16 নাম্বারটা একটু অ্যান্সার করো। ষোলো নাম্বারটা অ্যান্সার করো। মানবদেহে আক্রমণকারী প্রথম দশা হচ্ছে স্পোরোজয়েট, ঠিক আছে। ম্যালেরিয়ার জীবনচক্র কিন্তু দুইটা, তোমরা এটা বাসায় একটু ভালো করে পড়ে নিবে যারা বুঝতে পারছো না। নিচের কোনটি এডিস মশাবাহিত রোগ নয়? জিকা, ডেঙ্গু, এডিস জাতীয় রোগ চিকনগুনিয়া একটি মশার কারণে হয়, ম্যালেরিয়া প্লাজমোডিয়ামের। সো জিকা হচ্ছে একটি ভাইরাস, ঠিক আছে। জিকা হচ্ছে একটি ভাইরাস বাহিত রোগ। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু বিএসসি নার্সিং 21-22 সেশনের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব বেশি ডিপ না, ব্যাপারটা এমন না যে এটা তোমার বইয়ে নাই, তোমার বইয়ে আছে। কিন্তু আমরা আসলে কি করি, অ্যাডমিশন টাইমে দেখা যায় কি বেশি ডিপ পড়তে গিয়ে আমাদের যে জিস্ট অংশগুলো সেগুলো আমরা ভুলে যাই। সেগুলোই কিন্তু আমরা আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো কোয়েশ্চেন না হয়। আনিসা তাহসিন লিখেছে, আপু লেটে অ্যাড হয়েছি, কিছু বুঝতে পারছি না। এরপরে থেকে তোমরা একটু দেখে নিবে যে ক্লাসটা কখন হবে, ঠিক আছে। ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদানটি সাধারণত কমে যায়? এটা অ্যান্সার করো, এটা আমি ক্লাসেই পড়িয়েছি, এটা একটু অ্যান্সার করো। আঠারো নাম্বারটা সবাই তাড়াতাড়ি অ্যান্সার করো। ফারিহা অ্যান্সার করেছে। ফারিহা কিন্তু আজকে সবগুলো অ্যান্সার একদম রাইট অ্যান্সার করেছে, ভেরি ফাস্ট। ওমর ফারুক অ্যান্সার করেছে, লিসান অ্যান্সার করেছে, তিথি অ্যান্সার করেছে, আতিয়া সঞ্জিতা তিথি, স্বপ্নচারিণী অ্যান্সার করেছে। ওকে,
সো এটার অ্যান্সার কি? মাসকাত মাইশা অ্যান্সার করেছে অন্নচক্রিকা। ওকে, নেক্সট, ক্যান্সার সৃষ্টি করে কোনটি? এটা একটু বলো, অ্যান্সার বলো এটা। 19 নাম্বারটা অ্যান্সার করে দাও একটু তাড়াতাড়ি। 19 নাম্বারটা একটু তাড়াতাড়ি অ্যান্সার করো। উনিশ নাম্বারটার অ্যান্সার হবে হচ্ছে রেনিটিড। এটা আসলে খুব বেশিবার আসে নাই, বাট একটু একটু অর্ডিনারি কোশ্চেন, সো তোমরা চাইলে এটা একটু দেখে রাখতে পারো। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী কোনটি? ডেঙ্গু, এটা অ্যান্সার করো দেখি। 20 নাম্বারটা অ্যান্সার করো, 20 নাম্বারটা দ্রুত অ্যান্সার করো। 20 নাম্বারটা, 20 নাম্বার কোশ্চেনটা দ্রুত অ্যান্সার করো। এটা সবার পারার কথা, সবার পারা উচিত এটা। ফার্স্ট একটু 20 নাম্বারটা অ্যান্সার করো সবাই। ওকে, তিথি অ্যান্সার করেছে 20-এর এ ভাইরাস। ভেরি গুড, সবাই পারে। 21 নাম্বারটা একটু অ্যান্সার করো দেখি। 21 নাম্বারটা অ্যান্সার করো। আমাদের আর 3টা কোশ্চেন বাকি আছে। সুপ্রিয় পাল অ্যান্সার করেছে, সুপ্রিয় পাল। সবাই একটু জলদি অ্যান্সার করে দাও, আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে কিন্তু। এটা ফার্স্ট অ্যান্সার করতে হবে আমাদের। ওকে, এটা বিএসসি নার্সিং 17-18 কোশ্চেন। ভিরয়েড, ভিরিয়ন্স, প্রিয়ন্স, এই 3টা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 3টা থেকে কোশ্চেন আছে, ভালোই কোশ্চেন আসে। ভিরয়েন, ভিরয়েড, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রিয়ন্স। তোমরা 21 নাম্বারটা অ্যান্সার করো। 21 নাম্বারটা অ্যান্সার করো একটু তাড়াতাড়ি। সাইম মল্লিক অ্যান্সার করেছে 21-এর সি, আরএনএ ও ডিএনএ খণ্ডক নিয়ে গঠিত। ওকে, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? এটা একটু অ্যান্সার করে দাও। ব্যাকটেরিয়া জনিত রোগ নয় কোনটি? এটা কিন্তু পারতে হবে। আমি তোমাদের হচ্ছে ডেঙ্গুর কি বলে ভাইরাস জনিত রোগ কি কি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছি বোর্ডে। 22 নাম্বারটা অ্যান্সার করো একটু। 22 নাম্বারটা একটু ফাস্ট অ্যান্সার করো। 22 নাম্বারটা অ্যান্সার করো এখন সবাই একটু। জলাতঙ্ক, ইয়েস। ফারিহা অ্যান্সার করেছে, তিথি অ্যান্সার করেছে। তাহলে ব্যাকটেরিয়াজনিত রোগ নয় কোনটি? জলাতঙ্ক, কারণ এটি কি র্যাবিস ভাইরাসের কারণে হয়ে থাকে। ম্যালেরিয়ার পরজীবী কোনটি? ভিব্রিও, এন্টোমাবা, পেরিপ্লানাটা এন্ড প্লাজমোডিয়াম। কোনটা বলো? এটা একটু অ্যান্সার করতে হবে। তেইশ নাম্বারটি সবাই অ্যান্সার করো। ইয়েস, তিথি অ্যান্সার করেছে 23-এর এ। গুড। ম্যালেরিয়া পরজীবী কি? প্লাজমোডিয়াম। ওকে, এটার অ্যান্সারটা বলে দিলাম, প্লাজমোডিয়াম। কোনটি আদিকোষের উদাহরণ? আদিকোষের উদাহরণ কোনটা? এটা একটু বলো। আদিকোষের উদাহরণ কোনটি? একটু ফাস্ট বলো। আদিকোষের উদাহরণ কোনটি?
ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়া কিন্তু আদি কোষের একটি উদাহরণ। নেক্সট, ফাজ কোন প্রকৃতির অণুজীব? ফাজ কোন প্রকৃতির অণুজীব এটা বলো একটু। এটাই আমাদের লাস্ট, কিন্তু আজকের লাস্ট কোয়েশ্চেন। 25 নম্বরটা অ্যান্সার করো। জান্নাত ইসলাম লিখেছে 24-এর এ। হ্যাঁ ঠিক ছিল না, ঠিক ছিল না, সরি। জান্নাত ইসলাম আগেরটা কোনটা ছিল? আদি কোষের উদাহরণ ব্যাকটেরিয়া, বি নাম্বারটা হবে। তিথি লিখেছে 25-এর ডি, কারেক্ট। 25-এর ফাজ, আমরা ফাজ পড়েছি না, T2 T4 T6, এগুলো কি? এগুলো হচ্ছে ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস কিসের? ব্যাঙাচি আকৃতি। আমরা আকৃতির মধ্যে এটা পড়েছি যে ব্যাঙাচি আকৃতি ভাইরাস হচ্ছে T2 T4 T6, এই সিরিজের ভাইরাস হচ্ছে ফাজ ভাইরাস। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের সবার কেমন লেগেছে ক্লাসটা? এনজয় করেছো কিনা সবাই জানাও। আর এরপরে তোমাদের সাথে আবার নতুন ক্লাস নিয়ে জয়েন হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।